নমস্কার। অতি সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, সেখানে মাননীয় শ্রীযুক্ত শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী এবং তাকে ছাড়াও প্রথম পর্যায়েতেই আরও 5জন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী নিযুক্ত হয়েছেন। ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী বলতে আমি পূর্ণমন্ত্রীদের কথা বলতে চেয়েছি। গতকাল সেখানে আমরা লক্ষ্য করব যে মন্ত্রিসভার একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে এবং এখানেতে এই যে নবনিযুক্ত যে নতুন মন্ত্রিসভা, যে মন্ত্রিসভাকে নতুন করে আরও বিন্যস্ত করা হয়েছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, সেখানে বর্তমানে পূর্ণমন্ত্রীর সংখ্যা হলো 13+5। পূর্বের 5জন, গতকাল আরও 13জন পূর্ণমন্ত্রী, যাদেরকে আমরা ক্যাবিনেট মিনিস্টার বলি, তারা নিযুক্ত হয়েছে। এছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, যাকে আমরা বলি মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ, সেরকম নিযুক্ত হয়েছেন 3জন এবং প্রতিমন্ত্রী বা মিনিস্টার অফ স্টেট নিযুক্ত হয়েছেন আরও 19 জন। এখন এখানে এই যে পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী, এই যে মন্ত্রিসভার 3 ধরনের ভাগ বা বিন্যাস করা হয়েছে, এটি অনেক বন্ধুদের কাছে একটু জিজ্ঞাসার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা জানতে চেয়েছে যে স্যার, এই 3 ধরনের মন্ত্রী ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলেন। তো আমি প্রথমেই যেটা উল্লেখ করি সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের যে কাঠামো, এটি একটি পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্রকে আমরা গ্রহণ করেছি এবং ভারতবর্ষে রাজনীতির যে ক্ষমতা, সেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকার জন্য কেন্দ্রের অনুরূপ আমরা রাজ্যগুলোতেও মন্ত্রিসভা গঠন করে থাকি। এখন এখানে ভারতবর্ষের যে মূল সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল 74 বা 74 নম্বর ধারাতে মন্ত্রিসভার গঠন ব্যাপারটা কীরকমের, এটা একটুখানি খুব সংক্ষেপে বলে নিই। সেখানে বলা হয়েছে, আর্টিকেল 24 ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেখানে বলা হয়েছে, there shall be a council of ministers with the prime minister at its head to aid and advise the president in his functions. খুব সংক্ষেপে বাংলা করলে বোঝায় যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রিসভা থাকবে রাষ্ট্রপতিকে তার কাজে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য। এখন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দরুন কেন্দ্রে যেমন রাষ্ট্রপতিকে তার কাজেতে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রিসভা থাকবে, ঠিক অনুরূপভাবে আমাদের রাজ্যেও, প্রত্যেকটি অঙ্গরাজ্যেও, সেখানেও মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রিসভা গঠিত হবে রাজ্যপালকে তার কাজে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য। এটি একেবারে মোদ্দা কথা। এখন এখানে এটা ঘটনা যে মন্ত্রিসভার গঠনটা কীরকম করে হয় না, মন্ত্রিসভা গঠনের পূর্বেই সেখানে যারা নবনির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের যারা সদস্য, তারা তাদের মধ্য থেকে একজনকে নেতা বা নেত্রী হিসাবে নির্বাচিত করেন বা মনোনীত করেন। এই যে নবনির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের যারা সদস্য, তাদের যিনি প্রধান, সংখ্যাগরিষ্ঠ দলের যিনি প্রধান, প্রথামাফিক তিনি সাধারণত কেন্দ্রের ক্ষেত্রে হলে তিনি প্রধানমন্ত্রী হবেন, আর রাজ্যের ক্ষেত্রে হলে তিনি মুখ্যমন্ত্রী হবেন। এর পরবর্তীকালে রাজ্য মন্ত্রিসভার যে গঠন, কাকে কাকে মন্ত্রী করা হবে বা কে কোন ধরনের মন্ত্রী হবেন, সেটা কিন্তু মূলত নির্ভর করে সেটা মুখ্যমন্ত্রীর উপরে। এখন ভারতীয় যে সংবিধান, সেখানে মন্ত্রিসভা গঠনের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে ভারতীয় সংবিধানের কোথাও এই ধরনের মন্ত্রিসভার যে পুনর্গঠন বা তার যে পুনর্বিন্যাস, এই যে নতুন ধরনের বিন্যাস, যেখানে মন্ত্রীদের মধ্যে পর্যায়ক্রম বা শ্রেণীবিভাগ করা হয়েছে, ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী বা পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যাকে আমরা বলছি মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ, কিংবা প্রতিমন্ত্রী, মিনিস্টার অফ স্টেট, এই ধরনের কোনো শ্রেণীবিন্যাস বা ভাগ নেই। কিন্তু কাজের সুবিধার জন্য প্রাত্যহিক দিনের প্রশাসনিক কাজকর্ম
সেটিকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সেখানে কি কেন্দ্রে কিংবা রাজ্যে এখানে মন্ত্রীদের মধ্যে এই ধরনের শ্রেণীবিন্যাস করা যেতে পারে। এখন আমি প্রথমেই উল্লেখ করব যে এখানে মুখ্যমন্ত্রীকে রাজ্যের ক্ষেত্রে তার কাজে সরাসরি সাহায্য বা সহযোগিতা করার জন্য কয়েকজন গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের মন্ত্রী নিযুক্ত হন, তাদেরকে আমরা পূর্ণমন্ত্রী বলি বা ক্যাবিনেট মিনিস্টার বলি। এখন এখানে এই যে ক্যাবিনেট মিনিস্টার্স, এরা হচ্ছেন মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, কারণ এরাই একটা সরকারের যে প্রশাসনিক সিদ্ধান্ত বা শাসন কার্য পরিচালনার জন্য যা কিছু সিদ্ধান্ত নীতি নির্ধারণ করা, সেটা কিন্তু সবটাই কিন্তু এই ক্যাবিনেট মিনিস্টার্স বা পূর্ণমন্ত্রীরা করে থাকেন, যে কারণে আমরা বলে থাকি সরকারের সর্বোচ্চ স্তরের রাজনৈতিক নির্বাহী সদস্য। এবং এই যে সমস্ত ক্যাবিনেট মিনিস্টার্স বা পূর্ণমন্ত্রী রয়েছেন, এই মন্ত্রীরা তারা গুরুত্বপূর্ণ, তাদের যে মন্ত্রণালয় বা মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রির প্রধান। এখানে সাধারণের বোঝার সুবিধার জন্য বলি যে একজন যে একটা মন্ত্রিসভা মিনিস্ট্রি, এখন এই যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন একজন করে পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মিনিস্টার। এখন এইখানে এই যে একজন ক্যাবিনেট মিনিস্টার, সেই ক্যাবিনেট মিনিস্টারের অধীনে একটি পূর্ণ কোনো দপ্তর বা ডিপার্টমেন্ট থাকতে পারে, আবার একই সাথে একজন ক্যাবিনেট মিনিস্টারের অধীনে তিনি একাধিক দপ্তরেরও প্রধান হতে পারেন। এখন এখানে একটু উল্লেখ করে দেওয়া প্রয়োজন যে এখানে এই যে মন্ত্রণালয়, যেটাকে আমরা মিনিস্ট্রি বলছি, সেই মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী, আর অন্যদিকে দপ্তর, যেগুলোকে আমরা ডিপার্টমেন্ট বলছি, সেই ডিপার্টমেন্টের প্রধান হচ্ছেন সচিব বা সেক্রেটারি। অর্থাৎ একজন মন্ত্রীর অধীনে একাধিক দপ্তর থাকতে পারে, তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের প্রধান হিসাবে কাজকর্ম করে থাকেন। অর্থাৎ খুব সংক্ষেপে পূর্ণমন্ত্রী হচ্ছেন বা ক্যাবিনেট মিনিস্টার হচ্ছেন সরকারের সর্বোচ্চ স্তরের রাজনৈতিক নির্বাহী সদস্য বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি। তারা সাধারণত সংখ্যাতে কম হন, কারণ অনেকজন সদস্য, মন্ত্রিসভার সমস্ত সদস্যকে নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ যে সমস্ত সিদ্ধান্ত বা নীতি নির্ধারণ করা, সেগুলো সম্ভব হয় না, অনেকজনের মধ্যে এটা হয় না। সেই জন্য আমরা লক্ষ্য করব যে এই যে ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী বা যাদেরকে আমরা পূর্ণমন্ত্রী বলছি, তাদের মধ্যে থাকেন সাধারণত অর্থমন্ত্রী থাকেন, প্রতিরক্ষা মন্ত্রী থাকেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, পররাষ্ট্রমন্ত্রী থাকেন, রেল থাকে। এগুলো হচ্ছে কেন্দ্রের ক্ষেত্রে। ঠিক তেমনি রাজ্যের ক্ষেত্রেও ধরা যাক অর্থমন্ত্রী, কিংবা ধরা যাক স্বরাষ্ট্র দপ্তর বা পুলিশ মন্ত্রী যাকে আমরা বলি, কিংবা অর্থ দপ্তর, এই ধরনের কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রীকে নিয়ে আমরা এখানে পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রিসভা আমরা গঠন করি। এরপর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, যাদেরকে আমরা বলছি মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ। এটা আবার কি না, এটা হচ্ছে এরা এমন ধরনের যারা মন্ত্রী, এরা পূর্ণমন্ত্রী অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টার, আর এদিকে মিনিস্টার অফ স্টেট, এই দুয়ের মাঝামাঝি বা মধ্যবর্তী স্তরে এদের অবস্থান। এখন এই যে সমস্ত মিনিস্টার্সরা ইন্ডিপেন্ডেন্ট চার্জে আছেন, যেমন আমাদের এবারের বিধানসভাতে মোট 3 জনকে এই ধরনের নাম প্রস্তাব বা ঘোষণা করা হয়েছে। এখন এই ধরনের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যারা প্রতিমন্ত্রী, তাদের ওপরে কিন্তু, মাথার উপরে কিন্তু পূর্ণমন্ত্রী নেই। এরা তুলনামূলকভাবে সরকারের এতটা গুরুত্বপূর্ণ নয়, একটু কম গুরুত্বপূর্ণ। এই ধরনের যে মন্ত্রিসভা, এই ধরনের যে দপ্তর, সেই দপ্তরের প্রধান হিসাবে তিনি কাজ করেন, এবং এই প্রধান হিসাবে কাজ করার জন্য তার মাথার উপরে তো কেউ নেই, তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এবং ক্যাবিনেটের যে মন্ত্রী, ক্যাবিনেটের যে বৈঠক, সেই ক্যাবিনেটের বৈঠকে তারা কিন্তু নিয়মিত সদস্য নন। ক্যাবিনেট প্রয়োজন বিবেচনা করলে এই যে যারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, তাদেরকে ওই ক্যাবিনেট পর্যায়ের বৈঠকে তাদেরকে আহ্বান করতে পারেন, এবং আহ্বায়িত হলে তারা সরকারের যে সিদ্ধান্ত, সেখানে তারা অংশগ্রহণ করতে পারেন।
এখন যেমন আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে দেখব, যেমন সরকারের ক্রীড়া বিভাগ কিংবা সরকারের ক্রীড়া দপ্তর বা পর্যটন দপ্তর, পর্যটনের জন্য যে মন্ত্রী দপ্তর বা মন্ত্রণালয় রয়েছে, কিংবা যুব কল্যাণ, নারী কল্যাণ, শিশু কল্যাণ, এই ধরনের যে দপ্তরগুলো রয়েছে, এই দপ্তরগুলোকে সাধারণত আমরা দেখি যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সামাল দেন। আর সবার শেষে আরেক ধরনের মন্ত্রী রয়েছেন যাদেরকে আমরা প্রতিমন্ত্রী বলি বা মিনিস্টার অফ স্টেট বলি। এই মিনিস্টার অফ স্টেট এরা কারা না, ধরুন সরকারের কোনো একটা গুরুত্বপূর্ণ দপ্তর আছে, যেমন শিক্ষা বিভাগ। এখন শিক্ষা ব্যাপারটা আমরা বলি এডুকেশন মিনিস্টার। এখন শিক্ষা ব্যাপারটা তো অনেকগুলো শাখা প্রশাখা বা পর্যায় রয়েছে, যেমন উচ্চশিক্ষা রয়েছে, মধ্যশিক্ষা রয়েছে, প্রাথমিক শিক্ষা রয়েছে, বয়স্ক শিক্ষা রয়েছে, কারিগরি শিক্ষা রয়েছে। এখন এই ধরনের একজনকে শিক্ষা দপ্তরের পূর্ণমন্ত্রী করা হয় বা ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী করা হয়, কিন্তু সেই ক্যাবিনেট পর্যায়ের শিক্ষামন্ত্রীর অধীনে প্রয়োজন বোধে আরও কয়েকজন মন্ত্রী থাকতে পারেন। ধরা যায় যেমন কারিগরি শিক্ষা দপ্তর, কিংবা গ্রন্থাগার দপ্তর, কিংবা প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষা, এই ধরনের ভাগ করে এই ধরনের এই প্রতিমন্ত্রী, অর্থাৎ প্রতিমন্ত্রী তিনি নিজে কোনো একটা বিশেষ ডিপার্টমেন্ট বা দপ্তরের তিনি কিন্তু প্রধান নন, তার মাথার উপরে বসে থাকেন পূর্ণমন্ত্রী। অর্থাৎ প্রতিমন্ত্রীর কাজ হচ্ছে পূর্ণমন্ত্রীকে তার কাজেতে সাহায্য এবং সহযোগিতা করা। আমরা খুব বেশি আর দীর্ঘায়িত করব না, আমরা নিজেরা তো শিক্ষক, আমি একজন শিক্ষক, আমি ব্যাপারটাকে শিক্ষাক্ষেত্রের উদাহরণ দিয়ে যদি একটু বোঝানোর চেষ্টা করি, সেখানে আমরা দেখব, ধরা যাক একটা স্কুল বা একটা কলেজ, সেই স্কুলের প্রধান শিক্ষক তিনি হচ্ছেন ক্যাবিনেট মিনিস্টার, প্রধান শিক্ষক। বা ধরা যাক একটা কলেজের প্রিন্সিপাল, এখন কলেজের প্রিন্সিপালের মাথার উপরে তো তার গভর্নিং বডি আছে, সেই গভর্নিং বডির যিনি হেড বা তার যিনি প্রেসিডেন্ট, ধরা যাক তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। আর এদিকে পূর্ণমন্ত্রী পূর্ণমন্ত্রী হচ্ছেন প্রিন্সিপাল বা একটা স্কুলের ক্ষেত্রে হলে প্রধান শিক্ষক। আর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যারা মন্ত্রী, এরা হচ্ছে এক একটা ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর বা বিভাগীয় প্রধান। এক একটা ডিপার্টমেন্ট, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ডিপার্টমেন্টাল হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার যেমন কাজকর্ম। আর প্রতিমন্ত্রীরা হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার্স বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারাও শিক্ষা ব্যবস্থার সঙ্গেই যুক্ত, মোট ওই সামগ্রিকভাবে সরকারের কাজকর্ম পরিচালনার সঙ্গে যুক্ত, কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি নিজের থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। তাহলে বোধহয় ব্যাপারটা খুব ক্লিয়ার হলো যে পূর্ণমন্ত্রী হচ্ছেন ক্যাবিনেট মিনিস্টার, তিনি স্বাধীনভাবে কোনো একটা সরকারি দপ্তরের প্রধান, সরকারের নীতি নির্ধারণের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের সাথে ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীরা যুক্ত। আর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যিনি প্রতিমন্ত্রী, তিনি হচ্ছেন পূর্ণমন্ত্রী আর প্রতিমন্ত্রীর মাঝামাঝি জায়গাতে, তিনি স্বাধীন, তার মাথার উপরেতে পূর্ণমন্ত্রী নেই, কিন্তু তিনি ক্যাবিনেটের সদস্য নন, ক্যাবিনেটের বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারেন না, সরাসরি আমন্ত্রিত হলে পারেন। আর প্রতিমন্ত্রী হচ্ছেন পূর্ণমন্ত্রীকে সাহায্য করার জন্য, তার কাজেতে অ্যাসিস্ট করার জন্য তাকে কোনো একটা অংশ বা কোনো একটা পার্টের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তরের বিশেষ কোনো একটা পার্ট, অংশ, সেটাকে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।